প্যারেন্টিং এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব। আমির জামান, নাজমা জামান। হেলথ টিপস, কিছু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। চ্যাপ্টার 17, কিছু প্রশ্ন। আমাদের সন্তান কি ঠিকমতো পানি পান করতে চায় না? আমাদের সন্তান কি প্রায়ই কোষ্ঠকাঠিন্যতে ভোগে? আমাদের সন্তান কি স্কুলে টিফিন দিলে তা না খেয়ে ফিরিয়ে নিয়ে আসে? আমাদের সন্তান কি স্কুলে অস্বাস্থ্যকর লাঞ্চ কিনে খায়? আমাদের সন্তান কি মাত্রা অতিরিক্ত আহার করে? আমাদের সন্তান কি শাকসবজি ও ফলমূল খেতে চায় না? আমাদের সন্তান কি একদম ছোট মাছ খেতে চায় না? আমাদের সন্তান কি দুধ, ডিম খেতে অপছন্দ করে? আমাদের সন্তান কি প্রায়ই দেরিতে ঘুমাতে যায়? আমাদের সন্তান কি মাঝে মধ্যেই দাঁত ব্রাশ করতে চায় না? আমাদের সন্তান কি প্রতিদিন গোসল করতে চায় না? আমাদের সন্তান কি অপরিষ্কার থাকে? আমাদের সন্তান কি বাইরে থেকে এসে হাত মুখ ধোয় না? আমাদের সন্তান কি নোংরা কাপড় চোপড় পরতে পছন্দ করে? আমাদের সন্তান কি প্রায় ঠান্ডাজনিত রোগে ভোগে? আমাদের সন্তান কি প্রায় জ্বরে ভোগে? আমাদের সন্তান কি একেবারেই ব্রেন খাটাতে চায় না? আমাদের সন্তান কি দিন দিন অলস হয়ে যাচ্ছে? আমাদের সন্তান কি মাঝে মধ্যে বিষণ্ণতায় ভোগে? খাওয়ার রুটিন পরিবর্তন করা। আমাদের দেশের 3 বেলা খাওয়ার রুটিনটি স্বাস্থ্যসম্মত নয়। স্বাস্থ্যবিজ্ঞান যা বলে আমরা তার উল্টো করি। স্বাস্থ্যবিজ্ঞান বলে সকালের নাস্তা হতে হবে খুবই ভারী, দুপুরের লাঞ্চ হতে হবে সকালের চেয়ে একটু হালকা, এবং রাতের ডিনার হবে দুপুরের লাঞ্চের চেয়ে আরও হালকা। রাতের ডিনার সেরে ফেলতে হবে সন্ধ্যার আগে, অর্থাৎ 6টার মধ্যে। রাতে আর কোনো ভাত জাতীয় ভারী খাবার খাওয়া যাবে না। রাতে যদি খিদে লাগে তাহলে হালকা কিছু খাওয়া যেতে পারে, যেমন ফলমূল ইত্যাদি। আমাদের দেশে আমরা 3 বেলা খাবারের মধ্যে শর্করা জাতীয় খাবারের পরিমাণ বেশি রাখি, যেমন ভাত বা রুটি জাতীয় খাবার, যা শরীরে ফ্যাট তৈরি করতে সাহায্য করে। তাই খাবার মেনু থেকে শর্করার পরিমাণ কমিয়ে অন্যান্য আইটেম বাড়াতে হবে। শিশুর কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন ও সমাধান। শিশু একটু বড় হলেই সাধারণত টয়লেট করার একটা নির্দিষ্ট সময় করে নেয় এবং দিনে 1-2বারের বেশি করে না। কিন্তু শিশু যদি কোনোদিন একবারও তার সময় অনুযায়ী টয়লেট না করে তাহলে মা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন এবং কিছুক্ষণ পরপরই পটিতে বসিয়ে টয়লেট করানোর জন্য চেষ্টা করেন। তদুসত্ত্বেও প্রায়ই দেখা যায় শিশু ঠিকমতো টয়লেট করছে না, অথবা করলেও তা বেশ শক্ত। অধিকাংশ মাই তার সন্তানের ডায়রিয়া বা পেট খারাপের ভয়ে শিশুকে পাতলা করে দুধ খাওয়ান। কৌটার গুঁড়ো দুধ খাওয়ালে কৌটার গায়ের নির্দেশনা মোতাবেক ঘন না করে নিজেদের খেয়াল খুশি মতো তা পাতলা করে খাওয়ান। গরুর দুধ খাওয়ালে তাতে পানি মিশিয়ে খুব পাতলা করে খাওয়ান, যেখানে পুষ্টির পরিমাণের কথা মোটেও চিন্তা করেন না। অনেকে আবার তাদের অজ্ঞতার জন্য দুধ পাতলা করে খাওয়ান, যেমন কয়েক আউন্স পানিতে আধা এবং 1 চামচ দুধ মিশিয়ে দুধের রং সাদা হলে তাকে শিশুর উপযুক্ত বলে মনে করেন। অনেকে আবার শিশু খেতে চায় না বলে গরমের দিনেও তাকে পানি খাওয়াতে পারেন না। এ সকল ক্ষেত্রে পর্যাপ্ত দুধ ও পানির অভাবে স্বভাবতই শিশুর কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। শৈশবে কোষ্ঠকাঠিন্যের আরও একটি প্রধান কারণ হলো মানসিক। মা বাবা যদি অতি শৈশব থেকেই শিশুদেরকে সময় মতো মলত্যাগের অভ্যাস শুরু না করান, তার ফলেও কিন্তু শিশুর কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাছাড়া মা বাবা যদি প্রত্যহ মলত্যাগের ব্যাপারে তাদের উদ্বেগ প্রকাশ করেন, তাহলে সেই শিশু ইচ্ছায় কোষ্ঠকাঠিন্যের পুনরাবৃত্তি করতে থাকে। কাজেই তাদের এ ব্যাপারে কোনো রকম উদ্বেগ প্রকাশ করা উচিত নয়, অথবা শিশুর মলত্যাগ করছে না বলে তাকে কখনোই বকাবকি বা কোনো রকম শাস্তি দেওয়া
উচিত নয়। তার ফল বিপরীতই হতে পারে। কখনো কখনো কোনো কঠিন রোগের লক্ষণ হিসেবেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর করতে শিশুকে দুধ পাতলা না করে পরিমাণ মতো ঘন করে খাওয়াতে হবে। তাই দুধ তৈরির নিয়মাবলী জেনে নেওয়া দরকার। বাজারে যে সমস্ত টিনের দুধ পাওয়া যায়, কৌটার গায়ে লেখা নিয়ম অনুযায়ী দুধ তৈরি করে খাওয়াতে হবে। সাধারণত কৌটার ভেতরে যে চামচ থাকে তা দিয়ে 1 চামচ দুধ 1 আউন্স পানিতে মিশিয়ে শিশুর জন্য উপযুক্ত দুধ তৈরি করতে হয়। কোনো প্যারেন্টস শিশুর কান্না থামানোর জন্য কারণ যাই হোক না কেন ফিডিংয়ের সংখ্যা বাড়িয়ে দেন। এতে শিশুর অনেক ক্ষতি হতে পারে। রেগুলার গরুর দুধে আয়রন কম থাকে, পানি মেশানোর দরকার হয় না। 1 বছরের আগে গরু দুধ খাওয়ালে পরবর্তী জীবনে তাদের ডায়াবেটিক্স সহ আরও অনেক রোগের ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত গরমের সময় শিশুকে বেশি পরিমাণে পানি দেওয়া প্রয়োজন। তাছাড়া গরমে বেশি জামা কাপড় পরালে শিশুর ঘাম শুকিয়ে যায়, যার ফলে কোষ্ঠকাঠিন্য হয়। সেজন্য শিশুকে সময় উপযোগী কাপড় পরানো এবং নিয়মিত গোসল করানো দরকার। শিশুর কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা কোনো রকম ওষুধ দ্বারা নিরাময় না করে উপযুক্ত অভ্যাসে, আহার এবং উপযুক্ত মাধ্যমেই তা করতে হবে। তাছাড়া কখনো কখনো অন্যান্য কারণেও শিশুর কোষ্ঠকাঠিন্য হতে পারে। এর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আমাদের সন্তানের জন্য কিছু হেলথ টিপস। সন্তানের স্বাস্থ্য বিষয়ে কিছু খেয়াল করা মা বাবাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। নিম্নের কিছু স্বাস্থ্য টিপস দেওয়া হলো। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে অবশ্যই দাঁত ব্রাশ করা। বাইরে থেকে বাসায় এসেই সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা। যত দূর সম্ভব তাদেরকে ছোটবেলা থেকে গাম, চকলেট বা ক্যান্ডি অতিরিক্ত পরিমাণে খেতে না দেওয়া। খাবার মেনুতে যতদূর সম্ভব আঁশ, ফাইবারযুক্ত খাবার রাখা। এতে কনস্টিপেশন হবে না। কনস্টিপেশনের কারণে ভবিষ্যতে নানা রকম সমস্যা হতে পারে। ফাইবারযুক্ত খাবার যেমন হোল হুইট ব্রেড, শাকসবজি। সকালে স্কুলে যাওয়ার আগে নাস্তার মেনুতে কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখা। কার্বোহাইড্রেটের অভাবে ছেলেমেয়েরা সকালে স্কুলে মনোযোগ দিতে পারে না, ব্রেন ঠিকমতো কাজ করে না। যেমন রুটি এবং সিরিয়াল জাতীয় খাদ্যে কার্বোহাইড্রেট থাকে। প্রচুর পরিমাণে পানি পান করানো, কারণ পানির অভাবে ব্রেনের কিছু কিছু নার্ভ শুকিয়ে যেতে পারে, যার কারণে স্মরণশক্তি লোপ পেতে পারে। পানির অভাবে এটা বড়দেরও হতে পারে। খাদ্যে ফসফরাস এবং আয়োডিন থাকলে তা স্মরণশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। যেমন সামুদ্রিক লইটা মাছে প্রচুর পরিমাণ ফসফরাস থাকে। প্রেগনেন্ট মায়েদের টুনা মাছ খাওয়া উচিত নয়, এতে প্রচুর পরিমাণে পারদ থাকে, যা গর্ভ অবস্থায় সন্তানের ক্ষতি সাধন করে। ছেলেমেয়েরা স্কুল ব্যাগে অতিরিক্ত পরিমাণে বই খাতা বহন করার কারণে ব্যাগ অস্বাভাবিক ওজনে পরিণত হয়, যা দিন দিন তাদের মেরুদণ্ডের মারাত্মক ক্ষতি সাধন করতে থাকে। এ বিষয়ে মা বাবার সচেতন থাকা উচিত। ব্রেনকে প্রখর রাখতে 8টি অভ্যাস। সাধারণভাবে আমরা শারীরিক গঠনকে সুন্দর করার প্রতি বেশি মনোযোগী। আদৌ কি আমরা তার কিছুটা সময় মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখার পেছনে ব্যয় করি? সেটা প্রশ্ন সাপেক্ষ। এই মস্তিষ্কের কল্যাণেই আমরা প্রাণীকুল থেকে আলাদা। মেধায়, মননে, বুদ্ধিদীপ্ততায় মানুষের অগ্রগতি থেমে নেই। বিশ্ব যেভাবে এগুচ্ছে সেটাই প্রমাণ করে আমরা পূর্বের চেয়ে বহুগুণে বেশি মস্তিষ্কের ওপর নির্ভরশীল। জীবনের বহু ক্ষেত্রে স্বাস্থ্যকর অভ্যাসগুলো আমাদের মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করবে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এখানে মস্তিষ্ককে শানিত করার প্রাকৃতিক ও সহজ 8টি স্বাস্থ্যকর অভ্যাসের কথা আলোচনা করা হলো। 1. সক্রিয় থাকা ও নিয়মিত ব্যায়াম করা। দ্রুত হাঁটা, সাঁতার কাটা, বাইসাইকেল চালানো। অ্যারোবিক ব্যায়াম স্মৃতিশক্তিকে চাঙ্গা রাখবে। বয়স বাড়তে থাকলেও মস্তিষ্কের জটিল কোনো সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। তবে মাঝবয়স থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সারসাইজের তালিকা নির্ধারণ করে নিতে হবে। 2.
মস্তিষ্কেরও ব্যায়াম রয়েছে। অঙ্ক বা গণিত চর্চা, ধাঁধার সমাধান বের করা, প্রোগ্রামিং, পাজল গেম বা দাবা খেলার মতো যে কাজগুলোতে মাথা খাটাতে হয় সে ধরনের কাজ বেছে নিয়ে অনিয়মিত তা করা। কারণ স্নায়ুকোষের মধ্যে নতুন নতুন সংযোগ তৈরি হয় এ ধরনের চর্চার মাধ্যমে, আর তা মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখে। 3. স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস বা ডায়েট অনুসরণ করা। চিনি কিংবা সম্পৃক্ত চর্বি জাতীয় খাবার, ফাস্টফুড, ভাজা পোড়া জাতীয় খাবার যতটা সম্ভব পরিহার করা। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। সাধারণভাবে প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করার পরামর্শ দেন চিকিৎসকরা। ফরমালিনমুক্ত নানা রঙের টাটকা ফলমূল ও শাকসবজি খাওয়ার অভ্যাস করা। মস্তিষ্কের পাশাপাশি শরীরটাও ভালো থাকবে। ক্যান্সার, ডায়াবেটিক্স বা হার্টের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। 4. দুশ্চিন্তা বা মানসিক চাপমুক্ত থাকার অভ্যাস করা। অনেক চাপের মধ্যেও নিজেকে স্বাভাবিক রাখার চর্চাটা আমাদের মস্তিষ্ককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেবে। নিয়ম করে মাঝে মধ্যে একটু প্রকৃতির সান্নিধ্যে যাওয়া উচিত। শহরে থাকলে সময় বের করে একটু দূরে কোনো গ্রাম থেকে ঘুরে আসা উচিত। 5. পর্যাপ্ত পরিমাণে ঘুমানো প্রয়োজন। বয়সভেদে ঘুমের সময়ের পার্থক্য হলেও একজন প্রাপ্তবয়স্ক মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। সুনিদ্রা মস্তিষ্ককে আরও সক্রিয় করে তোলে। সম্প্রতি এক গবেষণায় প্রমাণিত হয়েছে, জেগে থাকা নয় বরং ঘুমিয়ে থাকা সময়তেই মানুষের মস্তিষ্ক অধিক সক্রিয় থাকে। সারাদিনের স্বাভাবিক কাজকর্ম কিংবা মানসিক চাপের পর মস্তিষ্ক যেসব ক্ষতিকর বিষাক্ত পদার্থ জমা হয় তা পরিষ্কার করে ঘুম। পর্যাপ্ত বিশ্রামে মস্তিষ্কের কোষগুলো পরিশোধিত হয়, সতেজতা ফিরে পায়, নতুন কাজ করার উদ্দীপনা তৈরি হয়, চিন্তা করার সময় জড়তা থাকে না, স্বতঃস্ফূর্ত ও সাবলীনভাবে সিদ্ধান্ত নেওয়া সহজতর হয়, স্বল্প বা দীর্ঘস্থায়ী স্মৃতিশক্তি তীক্ষ্ণতর হয়। 6. অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার আমাদের ডায়েটে অন্তর্ভুক্ত করতে যেন না ভুলি। যেমন গাঢ় রঙের আঙুর, ডালিম, রসুন ইত্যাদিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই প্রথমেই জেনে নিতে হবে কোন খাবারগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, এরপর ডায়েট চার্টে সেগুলো অন্তর্ভুক্ত করা। 7. প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস করা। বার্ধক্যজনিত কারণে শরীরের অভ্যন্তরীণ যে ক্ষয় শুরু হয় তা প্রতিরোধে অন্যতম ভূমিকা পালন করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। সারা জীবন মস্তিষ্কের ভারসাম্য রক্ষা করা ও মাথা খাটানোর কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করতে সাহায্য করে, বিশেষ করে এই পুষ্টি উপাদানটি। তাই আমাদের উচিত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলোকে খুঁজে বের করা ও তা প্রতিদিনের ডায়েট চার্টে সমৃদ্ধ করা। যেমন তেলাপিয়া, টোনা, চিংড়ি, স্যালমন মাছ, সরিষার তেল, ক্যানোলা তেল, ডিম, দুধ, কুমড়া বিচি ইত্যাদি। 8. সামাজিক জীবনে সক্রিয় থাকা মস্তিষ্কের আরেকটি গুরুত্বপূর্ণ পথ্য। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মেলামেশার পাশাপাশি বন্ধুদের সঙ্গে সময় কাটানো, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখা সে কাজগুলোর মধ্যে পড়ে। অন্যদের সাথে কথাবার্তা বলা, আলোচনা করা মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং চিন্তাশক্তিকে তীক্ষ্ণতর করে। ব্রেনের জন্য 10টি খারাপ অভ্যাস। প্রতিনিয়ত অভ্যাসবশত আমরা কিছু কাজ করে থাকি যা আমাদের ব্রেনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। তাই ব্রেনের ক্ষতিকর প্রভাব থেকে সতর্ক হওয়ার জন্য জেনে নেওয়া যাক সেই অভ্যাসগুলো। 1. সকালে নাস্তা না করা। আমরা অনেকেই ব্যস্ততার কারণে সকালের নাস্তা না করেই বাসা থেকে বের হয়ে যাই, কিন্তু এই অভ্যাসটা খুব খারাপ। কারণ সকালে নাস্তা না করলে নিম্ন রক্ত সরবরাহের কারণে আমাদের ব্রেন পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পায় না। এতে করে ধীরে ধীরে ব্রেন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাই ব্যস্ততা সত্ত্বেও সকালের নাস্তা করতে ভুলে যেন না যায়। 2. অতিরিক্ত ডায়েট গ্রহণ। অনেক সময় আমরা প্রয়োজনের অতিরিক্ত ডায়েট গ্রহণ করি। ধারণা করা হয় মাঝে মধ্যে
এরকম অতিরিক্ত ডায়েটে কি আর হবে, কিন্তু ধারণাটা ভুল। কারণ অতিরিক্ত ডায়েট গ্রহণের অভ্যাস আমাদের ব্রেনের রক্তনালীর ইলাস্টিসিটি নষ্ট করে দেয়, ফলে অনেক ধরনের মানসিক সমস্যার উৎপত্তি হয়। তাই সর্বদা সচেতন হওয়া এবং প্রয়োজনের অতিরিক্ত ডায়েট গ্রহণ থেকে বিরত থাকা। 3. ধূমপান। ধূমপান নানা রোগের অন্যতম কারণ। ধূমপানের ক্ষতিকর প্রভাব বলে শেষ করা যাবে না। তাই যারা ধূমপান করেন তাদের জন্য সতর্কবার্তা: ধূমপানে কেবল ফুসফুসের ক্যান্সার নয়, বরং এতে করে ব্রেন সংকীর্ণ হয়ে যায়, যার ফলে অ্যালজাইমার নামক স্মৃতিলোপকারী রোগের উদ্ভব হয়। এছাড়া ইসলামে ধূমপান করা হারাম। 4. অতিরিক্ত মিষ্টি গ্রহণ। অনেকের ধারণা মিষ্টি বেশি খেলে ব্রেন ভালো থাকে, কিন্তু আসলে অতিরিক্ত মিষ্টি খেলে সেটা আমিষ ও অন্যান্য পুষ্টি উপাদানের পরিপাক ও শ্বসনে বাধা সৃষ্টি করে, যা ব্রেনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং ব্রেনের বিকাশ সাধনে অন্তরায়। 5. বায়ু দূষণ। বায়ু দূষণের জন্য আমাদের ব্রেনের কর্মক্ষমতা ধীরে ধীরে কমে যায়, কারণ বায়ু দূষণের ফলে অক্সিজেন সমৃদ্ধ বাতাস আমাদের ব্রেনে যেতে পারে না, ফলে ব্রেন ধীরে ধীরে পুষ্টির অভাবজনিত কারণে স্বাভাবিক কার্যকারী ক্ষমতা হারাতে থাকে। তাই বায়ু দূষণযুক্ত পরিবেশ থেকে দূরে থাকা উচিত এবং বায়ু দূষণ রোধে নিজে ও অন্যকে সচেতন করা উচিত। 6. নিদ্রাহীনতা। ঘুম আমাদের ব্রেনের বিশ্রামের জন্য জরুরি, তাই পর্যাপ্ত ঘুম ব্রেনের কোষের স্বাভাবিক কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা সারাদিন যাবৎ নিদ্রাহীনতায় ভুগছেন কিংবা কাজের ব্যস্ততার জন্য ঘুমানোর সময় পাচ্ছেন না, তাদের জন্য বলা হচ্ছে, নিদ্রাহীনতা আমাদের ব্রেনের কোষের মৃত্যু ঘটানোর জন্য দায়ী। সুতরাং পর্যাপ্ত ঘুমকে কেবল সময় নষ্ট হিসেবে নয়, বরং ব্রেনের বিশ্রামের জন্য দরকারি হিসেবে গুরুত্ব দেওয়া উচিত। 7. ঘুমানোর সময় মাথা আবৃত করা। ঘুমাতে যাওয়ার আগে মাথা খোলা রেখে ঘুমানো ব্রেনের জন্য উপকারী, কারণ মাথা আবৃত করে ঘুমালে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ঘনীভূত হয় এবং অক্সিজেনের পরিমাণ কমে যায়। এতে ব্রেনের ক্ষতি সাধন হয়। 8. অসুস্থতার সময় অতিরিক্ত কাজ। যখন আমরা অসুস্থ হই তখন আমাদের উচিত কোনো পরিশ্রমী কাজ অথবা পড়াশোনা থেকে বিরত থেকে আমাদের ব্রেনকে বিশ্রাম দেওয়া। তা না হলে অসুস্থতার সময় অতিরিক্ত চাপ আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে ব্রেনের দীর্ঘমেয়াদী মারাত্মক ক্ষতি সাধন হয়। 9. চিন্তা না করা। বেশি বেশি চিন্তা করা। ব্রেনের কোষের উদ্দীপনার জন্য চিন্তাভাবনা করা অত্যন্ত জরুরি। যত বেশি সৃষ্টিশীল চিন্তায় মনোযোগ দিতে পারা যায়, তত বেশি ব্রেন কোষ উদ্দীপিত হবে, আরও বেশি দক্ষ ও মনোযোগী হতে পারা যায় যে কোনো কাজে। আর চিন্তাহীন ব্রেন ধীরে ধীরে সংকুচিত হয়ে ব্রেনের কর্মক্ষমতা নষ্ট করে দেয়। 10. কথা না বলা। অনেকেই চুপচাপ থাকতে পছন্দ করে, কিন্তু অতিরিক্ত নীরবতা ব্রেনের জন্য ক্ষতিকারক, কারণ যত বেশি বুদ্ধিভিত্তিক আলোচনার অংশ নিতে পারা যায়, সেটা ব্রেনের স্বাভাবিক দক্ষতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেন ফুড এবং স্মরণশক্তি বৃদ্ধি। মানুষের বয়স বাড়ার সাথে সাথে ব্রেইনের কিছু কিছু নার্ভ শুকিয়ে যেতে থাকে, যার কারণে স্মরণশক্তি আস্তে আস্তে কমে যেতে থাকে, আর পানি কম পান করার দরুন এগুলো আরও দ্রুত শুকিয়ে যায়। তবে সব ধরনের বেরি ফল হিউম্যান ব্রেনের উন্নতি সাধন করে স্মরণশক্তি বৃদ্ধি করতে পারে। তাই আমাদের নিজেদের এবং সন্তানদের বেশি বেশি করে এই ফলগুলো নিয়মিত খাওয়ার অভ্যাস করা উচিত, যেমন কালোজাম, লেবু, আমড়া, আমলকি, স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রাসবেরি ইত্যাদি। মানসিক শান্তির জন্য স্বাস্থ্য ভালো রাখা খুবই প্রয়োজন। খাওয়ার শুরু ও শেষে দোয়া পড়া। খুব ক্ষুধা না লাগলে খাবার না খাওয়া। প্রতি 3 ঘন্টা পর পর হালকা কিছু খাওয়া। অতিরিক্ত পরিমাণ আহার না করা। অতিরিক্ত চর্বি, মশলা ও লবণযুক্ত খাদ্য এবং নেশাজাতীয় উত্তেজক পানীয় গ্রহণ না করা। প্রতিদিন টক, ঝাল, মিষ্টি, তেতো স্বাদের খাদ্য খাওয়া। পুষ্টিকর খাদ্য খাওয়া। প্রচুর পরিমাণে সবজি খাওয়া। সারাদিন প্রচুর পরিমাণ পানি পান করা। খাওয়ার পরপরই শুতে না যাওয়া অথবা কোনো ব্যায়াম না করা।
খাদ্য ভালো করে চিবিয়ে খাওয়া, রেগে থাকলে অথবা কোনো কারণে মেজাজ খারাপ থাকলে, আপসেট থাকলে ওই মুহূর্তে না খাওয়া, এতে হজমের ব্যাঘাত ঘটতে পারে। দ্রুত খাবার না খাওয়া, ধীরে সুস্থে খাবার এনজয় করা, দিনে 2বার ব্রাশ করা, রাতে ঘুমাবার আগে অবশ্যই। স্ট্রেস কন্ট্রোল করা, পরিমাণ মতো খাবার দাবার গ্রহণ। আমাদের ধারণা আছে অ্যালকোহল গ্রহণ করলে বা বেশি পরিমাণে খাবার দাওয়া করলে স্ট্রেস থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু খুব বেশি পরিমাণে খাবার দাওয়ার অভ্যাস স্ট্রেস কমানোর বদলে তা বাড়িয়ে তোলে। তাই স্ট্রেস বেশি হলে পরিমাণ মতো খাবার খেতে হবে, খুব বেশি খাবার খাওয়ার প্রয়োজন নেই। নিজের ইচ্ছেকে গুরুত্ব দিতে হবে, অন্যদের ইচ্ছে পূরণ করার পাশাপাশি নিজের ইচ্ছে পূরণের দিকেও নজর দিতে হবে। প্রত্যেকেরই কিছু কিছু নিজস্ব ইচ্ছে থাকে এবং তা পূরণ করা বা সেই ইচ্ছে অনুসারে জীবন ধারণ করার অধিকার সবারই আছে, তবে অবশ্যই কোরআন ও সুন্নাহর বিপরীত নয়। খারাপ অভ্যাস ত্যাগ করা, স্ট্রেস ফ্রি হতে গিয়ে খুব বেশি পরিমাণে চা বা কফি পান বা সিগারেট খাওয়ার মতো বদ অভ্যাসে অভ্যস্ত হওয়া যাবে না। এর মধ্যে যে নিকোটিন থাকে তা স্ট্রেস বাড়িয়ে তোলে। নিয়মিত ব্যায়াম করা, খুব কঠিন নয় এমন কিছু ব্যায়াম দৈনিক চর্চা করা, যার ফলে শরীর থেকে এন্ডোরফিন নির্গত হয়, যার ফলে স্ট্রেস কমে যায় এবং পজিটিভ চিন্তাভাবনা জাগিয়ে তোলে। নিয়মিত পড়াশোনা করা, নিজেকে রিল্যাক্স রাখা, রিল্যাক্সেশনের বিভিন্ন প্রক্রিয়া জেনে নেওয়া, অবসর সময় নষ্ট না করে বিভিন্ন জিনিসে জ্ঞান বাড়ানোর জন্য নিয়মিত পড়াশোনার চর্চা করা, স্ট্রেস বেশি কারণ কম করার চেষ্টা করা, নিজের গুরুত্ব উপলব্ধি করা, নিজের কাজে নিজের চিন্তাধারা বা বিচার বুদ্ধির বাস্তব রূপ তুলে ধরা। আমি কতটা ব্যস্ত তা কারো কাছে বেশি গুরুত্বপূর্ণ নাও হতে পারে, তাই নিজের গুরুত্ব এবং ক্ষমতা অনুযায়ী কাজ করার চেষ্টা করা। জীবাণুর বিস্তার রোধ, হাত পরিষ্কার রাখা। হাত পরিষ্কার রাখা এত গুরুত্বপূর্ণ কেন? হাতের মাধ্যমেই জীবাণু বহন করে এবং ছড়ায় সবচেয়ে বেশি। বাইরে থেকে এসে প্রথমে হাত না ধুয়ে সে হাত দ্বারা চোখ, নাক অথবা মুখ স্পর্শ করলে শরীরে জীবাণু প্রবেশ করার সম্ভাবনা থাকতে পারে। যদি কোনো ব্যক্তি নিজের হাতের ওপর হাঁচি দেন বা কাশেন এবং তারপর দরজার হাতল, সিঁড়ির রেলিং অথবা টেলিফোন স্পর্শ করেন, তাহলেও জীবাণু ছড়ায়। অন্য কেউ এগুলি ধরা মাত্র জীবাণু তার শরীরে উঠে যেতে পারে। যদি তিনি হাত পরিষ্কার না করেই সে হাত দিয়ে চোখ, নাক অথবা মুখ স্পর্শ করেন, তবে জীবাণুর প্রকোপে অসুস্থ হয়ে যেতে পারেন। প্রচণ্ড গরম থেকে নিরাপদ থাকা। অত্যাধিক গরমের জন্য প্রত্যেক ব্যক্তিরই স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। হিট স্ট্রোকে অনেকে মারাও যেতে পারে। প্রচণ্ড গরমে যারা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন তারা হলেন বৃদ্ধরা, শিশু ও ছোট বাচ্চা, দীর্ঘকালীন রোগে আক্রান্ত রোগীরা, মানসিক রোগী। প্রচণ্ড গরমে কি করা যেতে পারে? তেষ্টা পাওয়ার পূর্বেই ঠান্ডা পানি পান করা, অধিক পরিমাণে তরল পদার্থ পান করা, যতটা সম্ভব ঠান্ডা বা ছায়াতল স্থানে থাকা, ঢিলা এবং হালকা রঙের কাপড় পরিধান করা, সূর্য থেকে দূরে থাকা এবং ছাতা ব্যবহার করা, বাইরের কাজগুলো দিনের ঠান্ডা সময়ে করে নেওয়া, ঠান্ডা পানি দিয়ে গোসল করা এবং ভিজা টাওয়াল ব্যবহার করা। দিনে সূর্য থেকে বাঁচার জন্য জানালার পর্দা ব্যবহার করা, কম গরমের সময় রান্না করে রাখা এবং রান্নাঘরের চুলো যতটা সম্ভব কম জ্বালানো, জানালার পাশে অথবা জানালার মধ্যে টেবিল ফ্যান ফিট করা, এতে বাইরে থেকে ঠান্ডা বাতাস ভেতরে নিয়ে আসবে এবং ভেতরের গরম বাতাস বাইরে বের করে দিবে। বন্ধ ঘরে ফ্যান ব্যবহার করা ঠিক নয়। রসুনের উপকারিতা। হৃদরোগ নিয়ন্ত্রণ ও হার্ট অ্যাটাক প্রতিরোধে রসুন এক অসাধারণ ভেষজ। প্রতিদিন 1 কোয়া রসুন কাঁচা খেলে সাধারণত হার্ট অ্যাটাকের সম্ভাবনা 50% কমে যায়। মধুর উপকারিতা। মেডিসিন অফ প্রফিট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধু হলো মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নিয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে
মধুর গুণ অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে মহা ঔষধ বলেছেন। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসাশাস্ত্রেও মধুকে বলা হয় মহা ঔষধ। এটা যেমন বলদায়ক, সুস্বাদু ও উত্তম উপাদেয় খাদ্য নির্যাস, তেমনি নিরাময়েও ব্যবস্থাপত্য। আর তাই তো খাদ্য ও ঔষধ এ উভয়বিধ পুষ্টিগুণে সমৃদ্ধ নির্যাসকে প্রাচীনকাল থেকেই পারিবারিকভাবে পুষ্টিকর ও শক্তিবর্ধক পানীয় হিসেবে সকল দেশের সকল পর্যায়ের মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে ব্যবহার করে আসছে। মধুতে যে সকল উপকরণ রয়েছে তার মধ্যে প্রধান উপকরণ হচ্ছে সুগার বা চিনি আমরা অনেকেই এড়িয়ে চলি, কিন্তু মধুতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ এই দুটি সরাসরি মেটাবলাইজড হয়ে যায় এবং ফ্যাট হিসেবে জমা হয় না। নিয়মিত ও পরিমিত মধু সেবন করলে নিম্নলিখিত উপকার পাওয়া যায়। হৃদরোগ প্রতিরোধ করে, রক্তনালী প্রসারের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং হৃদপেশির কার্যক্রম বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ক্যান্সার প্রতিরোধ করে, দাঁতকে পরিষ্কার ও শক্তিশালী করে, দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা, যা দেহকে নানা ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে বার্ধক্য ঠেকাতে সাহায্য করে। মধুর ক্যালোরি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, ফলে রক্তবর্ধক হয় এবং ঠান্ডাজনিত রোগ নিরাময় করে। আন্ত্রিক রোগে উপকারী, মধুকে এককভাবে ব্যবহার করলে পাকস্থলীর বিভিন্ন রোগের উপকার পাওয়া যায়। দুর্বল শিশুদের মুখের ভেতরে পচনশীল ঘা এর জন্য খুবই উপকারী। শরীরের বিভিন্ন ধরনের নিঃসরণ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং উষ্ণতা বৃদ্ধি করে। ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মধু স্নায়ু ও মস্তিষ্কের কলা সুদৃঢ় করে। মধুতে স্টার্চ ডাইজেস্টিং এনজাইমস এবং মিনারেলস থাকায় চুল ও ত্বক ঠিক রাখতে অনন্য ভূমিকা পালন করে। মধু কোষ্ঠকাঠিন্য দূর করে। যারা স্বল্প রক্ততায় বেশি ভোগেন, বিশেষ করে মহিলারা, তাদের জন্য নিয়মিত মধু সেবন অত্যন্ত ফলদায়ক। শিশুদের প্রতিদিন অল্প পরিমাণে মধু খাওয়ার অভ্যাস করলে তার ঠান্ডা, সর্দি কাশি, জ্বর ইত্যাদি সহজে হয় না। ক্ষুধা, হজম শক্তি ও রুচি বৃদ্ধি করে। রক্ত পরিশোধন করে। শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে। জিহ্বার জড়তা দূর করে। মধু মুখে দুর্গন্ধ দূর করে। বাতের ব্যথা উপশম করে। মাথা ব্যথা দূর করে। শিশুদের দৈহিক গঠন ও ওজন বৃদ্ধি করে। কাশি, হাঁপানি এবং ঠান্ডাজনিত রোগে বিশেষ উপকার করে। শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তি সামর্থ্য দীর্ঘস্থায়ী করে। মধু খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে শরীর হয়ে ওঠে সুস্থ, সতেজ এবং কর্মক্ষম। কালিজিরার উপকারিতা। স্মরণশক্তি বৃদ্ধিতে। কালিজিরা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন নিয়ম করে আধা চা চামচ কালিজিরা অথবা 1 চা চামচ কালিজিরার তেল খাওয়া উচিত। কালিজিরা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুল পড়া রোধ করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। 2 টেবিল চামচ অলিভ অয়েল ও 1 চা চামচ কালিজিরার তেল একসাথে মিশিয়ে হালকা গরম করে নিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে 10 থেকে 15 মিনিট মাসাজ করতে হবে। 1 ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। ব্যথা কমাতে। যে কোনো ধরনের ব্যথা কমাতে কালিজিরার জুড়ি নেই। কালিজিরার তেল হালকা গরম করে নিয়ে ব্যথার জায়গায় মালিশ করলে ব্যথা সেরে যাবে। বিশেষ করে বাতের ব্যথায় বেশ ভালো উপকার পাওয়া যায়। ফোড়া সারাতে। ব্যথাযুক্ত ফোড়া সারাতে কালিজিরা সাহায্য করে। তিলের তেলের সাথে কালিজিরা বাটা বা কালিজিরার তেল মিশিয়ে ফোড়াতে লাগালে ব্যথা উপশম হয় ও ফোড়া সেরে যায়। মেদ কমাতে। চায়ের সাথে কালিজিরা মিশিয়ে পান করলে তা বাড়তি মেদ ঝরে যেতে সাহায্য করে। একটি পাত্রে পানি দিয়ে চুলার ওপর দিতে হবে। পানি ফুটে উঠলে চা পাতা ও সমপরিমাণ কালিজিরা পানিতে দিয়ে দিতে হবে। চায়ের রং হয়ে এলে নামিয়ে ছেঁকে নিয়ে সাধারণ চায়ের মতোই পান করতে হবে। দাঁতের ব্যথায়। দাঁত ব্যথা হলে, মাড়ি ফুলে গেলে বা রক্ত পড়লে কালিজিরা তা উপশম করতে পারে। পানিতে কালিজিরা দিয়ে ফুটিয়ে নিতে হবে।
এই পানির তাপমাত্রা কম উষ্ণ অবস্থায় এলে তা দিয়ে কুলি করতে হবে। এতে দাঁতের ব্যথা কমে যাবে, মাড়ি ফোলা বা রক্ত পড়া বন্ধ হবে। এছাড়া জিহ্বা, তালু ও মুখের জীবাণু ধ্বংস হবে। মাথা ব্যথায় ঠান্ডাজনিত মাথা ব্যথা দূর করতে কালিজিরা সাহায্য করে। একটি সুতির কাপড়ের টুকরায় খানিকটা কালো জিরা নিয়ে পুঁটলি তৈরি করতে হবে। এই পুঁটলি নাকের কাছে নিয়ে শ্বাস টানতে থাকলে কিছুক্ষণের মধ্যেই ব্যথা সেরে যাবে ইনশাল্লাহ। নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীশক্তি বাড়াতে যে খাবার খেতে বলেছেন, আমাদের প্রিয় নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। অনেক মানুষেরই স্মৃতিশক্তি কম থাকে, তাই স্মৃতিশক্তি বাড়াতে তাদের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া জরুরি। স্বাস্থ্যকর খাবার অর্থ শুধু মাছ বা মাংস নয়। নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে খাবার খেতেন এবং যে খাবারগুলো উনার উম্মতদের খেতে বলেছেন সেগুলো হলো ডালিম, বেদেনা। বেদেনার পুষ্টিগুণ ও খাদ্যগুণের পাশাপাশি এটার ধর্মীয় একটা দিক রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এটা আহারকারীদের শয়তান ও মন্দ চিন্তা থেকে বিরত রাখে। মধু, মধুর নানা পুষ্টিগুণ, ভেষজ গুণ রয়েছে। মধুকে বলা হয় খাবার, পানীয় ও ঔষধের সেরা। হালকা গরম পানির সাথে মিশিয়ে মধুপান ডায়রিয়ার জন্য ভালো। খাবারে অরুচি, কস্তুলির সমস্যা, হেয়ার কন্ডিশনার ও মাউথ ওয়াশ হিসেবে উপকারী। আঙুর, নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুর খেতে অত্যন্ত ভালোবাসতেন। আঙুরের পুষ্টিগুণ ও খাদ্যগুণ অপরিসীম। এই খাবারের উচ্চ খাদ্যশক্তির কারণে এটা থেকে আমরা তাৎক্ষণিক এনার্জি পাই এবং এটা স্বাস্থ্যের জন্য উপকারী। আঙুর কিডনির জন্য উপকারী এবং বল মুভমেন্ট সহায়ক। দুধ, দুধের খাদ্যগুণ, পুষ্টিগুণ ও ভেষজ গুণ বর্ণনাতীত। ১৫০০ বছর আগে বিজ্ঞান যখন অন্ধকারে, তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ সম্পর্কে বলেন, দুধ হার্টের জন্য ভালো। দুধ পানে মেরুদণ্ড সবল হয়, মস্তিষ্ক সুগঠিত হয় এবং দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি প্রখর হয়। আজকের বিজ্ঞানীরাও দুধকে আদর্শ খাবার হিসেবে দেখেন এবং এর ক্যালসিয়াম ও ভিটামিন ডি পুষ্টি গঠনে সহায়ক। ফল, যে সমস্ত ফল এবং সবজিতে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা মস্তিষ্কের পক্ষে খুবই ভালো। গবেষণায় দেখা গিয়েছে যে ব্লুবেরি ও স্ট্রবেরিতে থাকে সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা মনোযোগ ও শর্ট টার্ম মেমোরি ভালো রাখতে সাহায্য করে। ডিম, ডিমে প্রচুর পরিমাণে কোলিন থাকে, যা শরীরে নিউরোট্রান্সমিটার অ্যাসিটিলকোলিন তৈরি করতে সাহায্য করে। শরীরে যদি ঠিক পরিমাণে অ্যাসিটিলকোলিন তৈরি না হয় তাহলে কোনো কিছু মনে রাখতে অসুবিধা হতে পারে। ডিমে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা বাচ্চার মস্তিষ্কের পক্ষে খুবই ভালো। বার্লি, ব্রেনের পাশাপাশি এটা জ্বরের জন্য এবং পেটের পীড়ায় উপকারী। অসুস্থ অবস্থায়, মূলত জ্বর হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারটি বেশি গ্রহণ করতেন বলে জানা যায়। খেজুর, খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একটি খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাহানিক করার ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। খেজুরের গুণাগুণ ও খাদ্যশক্তি অপরিসীম। খেজুরের খাদ্যশক্তি ও খনিজ লবণের উপাদান শরীর সতেজ রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু খাবার পছন্দ করতেন। ১৫০০ বছর পর আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন খাবারের গুণাগুণ ও উপাদান অত্যন্ত যথার্থ বলে উল্লেখ করা হয়েছে। ডুমুর, ডুমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারের অন্যতম। ডুমুর অত্যন্ত পুষ্টিকর ও ভেষজ গুণ সম্পন্ন। যাদের পাইলস ও কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য অত্যন্ত উপযোগী খাবার। তরমুজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ আহারকে গুরুত্ব দিতেন, নিজেও বেশ পরিমাণে তরমুজ খেতেন। সব ধরনের তরমুজ স্বাস্থ্যের জন্য উপকারী। যেসব গর্ভবতী মায়েরা তরমুজ আহার করেন তাদের সন্তান প্রসব সহজ হয়। তরমুজের পুষ্টি, খাদ্য ও ভেষজ গুণ এখন সর্বজন বিদিত ও বৈজ্ঞানিক সত্য। মাশরুম,
১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মাশরুম চোখের জন্য ভালো। এটা বার্থ কন্ট্রোলে সহায়ক এবং মাশরুমের ভেষজ গুণের কারণে এটা নার্ভ শক্ত করে এবং শরীরের প্যারালাইসিস বা অকেজো হওয়ার প্রক্রিয়া রোধ করে। আজ বিশ্বজুড়ে মাশরুম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার এবং মাশরুম নিয়ে চলছে নানা গবেষণা। জলপাই তেল, অলিভ অয়েলের খাদ্য ও পুষ্টিগুণ অনেক। গবেষণায় দেখা গেছে অলিভ অয়েল ত্বক ও চুলের জন্য উপকারী এবং বয়স ধরে রাখার ক্ষেত্রে সহায়ক বা বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়া বিলম্ব করে। এছাড়া অলিভ অয়েল পাকস্থলীর প্রদাহ নিরাময়ে সহায়ক। ভিনেগার বা সিরকা, ভিনেগারের ভেষজ গুণ ও খাদ্যগুণ অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিভ অয়েলের সাথে মিশিয়ে ভিনেগার খাওয়ার পরামর্শ দিয়েছেন। আজকের এই মডার্ন ও বিজ্ঞানের অভূতপূর্ণ সাফল্যের যুগে বিশ্বের বড় বড় নামি-দামি রেস্টুরেন্টগুলো অলিভ অয়েল ও ভিনেগার একসাথে মিশিয়ে পরিবেশন করে থাকে। খাবার পানি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিকে পৃথিবীর সেরা ড্রিঙ্ক বা পানীয় হিসেবে উল্লেখ করেছেন। পানির অপর নাম জীবন। পানির ভেষজ গুণ অপরিসীম। সৌন্দর্য চর্চা থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষায় চিকিৎসা বিজ্ঞানীরা আজ প্রচুর পরিমাণ পানি পান করতে বলেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন।